আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন চরম অবনতির মধ্যে রয়েছে। চরম অবিশ্বাস। বাংলাদেশ দিল্লিকে বিশ্বাস করতে পারছে না, ভারতকে বিশ্বাস করতে পারছে না, আর ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। এবং এই অবিশ্বাসের জায়গা থেকে পরস্পরের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে, স্বাধীনতার পরে এই ধরনের অবস্থা আমি অন্তত কখনো দেখিনি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই দেশে ভারত সেই স্বাধীনতার পর থেকেই একটা প্রভাব বিস্তার করে আসছে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এই সম্পর্কটি খারাপ হয়ে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে সম্পর্ক খারাপ হওয়ার পরেও কূটনৈতিক চ্যানেলটা সচল ছিল। এরপর সামরিক যে যোগাযোগ, মিলিটারি কমিউনিকেশনটা সেটা সচল ছিল। এবং ভারত প্রাণান্তভাবে চাইতো যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসুক, একটি নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে, এবং তারা তখন ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক স্বাভাবিক করেনি। ফলে আজকের যে গণতন্ত্র, বিএনপির ক্ষমতা আসা, তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসা, এর পেছনে ভারতের অন্তত 90%, 100% বলবো না, 90% কূটনৈতিক তৎপরতা, লজিস্টিক সাপোর্ট এবং যেটিকে বলে ইঞ্জিনিয়ারিং, এ হিউজ পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএনপির সঙ্গে ছিল। আর সেটা যদি না হতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যেভাবে আমেরিকা ছিল, যেভাবে ইউরোপ ছিল, তাতে আগামী 10 বছরেও এদেশে নির্বাচন হতো না। যেভাবে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তুরস্ক এবং পাকিস্তান, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তাদের আশীর্বাদ বজায় রেখেছিল, সেক্ষেত্রে নির্বাচন হলে শতভাগ এনসিপি এবং জামাতের নেতৃত্বে আসতো, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজার গিয়ে বলে আসছিলেন, এবং বিএনপি হতো থার্ড লার্জেস্ট পার্টি, 40 থেকে 50টি সিট পেত। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সেই প্রথমত নির্বাচন হতো না, ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবনকালের জন্য ক্ষমতায় থাকতো, 5 বছর 5 বছর করে। আর দ্বিতীয়ত নির্বাচন যদি হতো, সেই নির্বাচনে জামাত এনসিপি আসতো, আইদার এনসিপি অথবা জামাত। এই যে একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটাকে বুমেরাং করে দিয়ে ভেরি জাস্ট হাদি হত্যাকাণ্ডের পরে পুরো জিনিসটিকে উল্টে দিয়ে, সেটা ভারত হাদি হত্যাকাণ্ড ঘটিয়েছে না ঘটায়নি সেটা তদন্তের বিষয়, কিন্তু হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ চেষ্টা করেছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা কুক্ষিগত করার জন্য, গণভবন তো আগেই শেষ, বঙ্গভবনের দখল নেওয়ার জন্য, তারপর একটি বিপ্লবী সরকার করার জন্য, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে টোটাল গণতন্ত্রের বা চতুর্থ স্তম্ভ বলতে যেটিকে বোঝায় সংবাদপত্র, এটিকে একেবারে বাকশালী কায়দায় নিয়ন্ত্রণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি নষ্ট হয়ে যায় হাদি হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা দ্বারা। এখন হাদির যখন হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডের পরে দুই পক্ষই চেষ্টা করেছে এটার বেনিফিট নেওয়ার জন্য, কিন্তু এখানে ইন্ডিয়া জয়লাভ করেছে। ইন্ডিয়া জয়লাভ করেছে এবং তারা তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এদের ব্যাপারে শতভাগ রিভার্সে চলে আসছে যে এখন এই মুহূর্তে মূলত বিএনপি সরকার দরকার। আর বিএনপি সরকার যেন ভোটের মাঠে শক্তিশালী হতে পারে, এজন্য তাদের হাতে যে রিজার্ভ ফোর্স রয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে তাদের প্রবাসী যত নেতা, তাদের মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের কাছে মেসেজ দেওয়া হয়েছে কোনো অবস্থাতে যেন জামাত না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। এই কাজটি ভারত করেছে এবং সেই ভারত এই কাজটি করার বিনিময়ে তারা চেয়েছে তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হোক, আর তাদের মিত্র আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাক,
আর শেখ হাসিনার একটি সম্মানজনক পরিণতি হোক। মানে শেখ হাসিনাকে মাফ করতে হবে, তাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে, তাকে আবার রাজনীতি করতে দিতে হবে, এটা ভারতও চায় না। ভারত চাচ্ছে যে একটা সম্মানজনক এ রিজনেবল, রেসপেক্টেবল পলিটিক্যাল সলিউশন। যেই পলিটিক্যাল সলিউশনটা 111 এর সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে ভারত করে দিয়েছিল 2008 সনে। 2008 সনে যে বেগম জিয়া নির্বাচনে এসেছিলেন, ওনার তো ইচ্ছা ছিল না, তারপর তিনি বাধ্য এসেছিলেন। এর কারণ হলো পেছনে ভারতের একটা নেগোসিয়েশন ছিল। বেগম জিয়া জানতেন যে তাদেরকে ঠকানো হবে এবং খুব অল্প সিট দেওয়া হবে, তারপর তারা এসেছেন। এই কাজটি ভারত করেছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। ঠিক সেই গণতান্ত্রিক পরিবেশটা যখন ইউনূস জমানাতে এসে এটা একটা তালিবানি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি ইসলামিক এমিরেটস হতে যাচ্ছিল, এটি একটি ইখওয়ানে মুসলিম হতে যাচ্ছিল, ইত্যাদি নানা রকম একটা আইএস হতে যাচ্ছিল। ঠিক সেই জায়গা থেকে গণতন্ত্রের পথে ফিরে আনানোর জন্য তারা সবচেয়ে একমাত্র নির্ভরযোগ্য কালেকটিভ ওয়েতে বিএনপি যেন ক্ষমতায় আসে, সব লজিস্টিক জিনিসগুলো করেছে দিল্লি। এখন সেটা তারা আমাদেরকে বুঝিয়েছে, মানে আমরা যারা দর্শক আছি আমরা দেখেছি জয়শঙ্কর যেভাবে এসছেন, নরেন্দ্র মোদী যেভাবে তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে আসলে বিএনপি কী করেছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, এখন যেমন আওয়ামী লীগের সভানেত্রী, নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী বারবার ইসের বিরুদ্ধে বলছে, বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলে, কিন্তু তিনি সেই উনি বাংলাদেশে আসার আগের থেকে অর্থাৎ 2025 সনের নভেম্বর মাস থেকে একেবারে 2026 সনের এপ্রিল পর্যন্ত কিন্তু বিএনপির বিরুদ্ধে কখনো বাজে কথা বলেননি। এবং তিনি চেয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক, একটা পলিটিক্যাল সলিউশন আসুক, একটা রিকনসিলিয়েশন আসুক। কিন্তু কি হলো, নানা কারণে, সেটা আমেরিকার কারণ হতে পারে, বিএনপির ভুলের কারণ হতে পারে, পাকিস্তানের আইএসআইয়ের চক্রান্ত হতে পারে, তুরস্কের কারণে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা আগের মতো নেই। এবং সেই সম্পর্কটা আগের মতো তো নেই। এখানে যেটা হয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের যে ঐতিহাসিক টানাপোড়েন, সেই ঐতিহাসিক টানাপোড়েনের মধ্যে যেটাকে বলা হয় কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের সর্বোচ্চ জায়গাতে এখন বাংলাদেশ আছে। তারেক রহমান সাহেব ভারত যান নাই, না গিয়ে চীনে গেছেন। এই সিদ্ধান্তটা আসলে ভালো ছিল না। অথবা চীনে যাওয়ার আগে তিনি তৃতীয় একটি রাষ্ট্র মালয়েশিয়াতে গেছেন, জাস্ট এ ফর্মালিটিস, এটাও দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে আমি যার সঙ্গে ঘর করব, যাকে আমার প্রয়োজন, যার সঙ্গে আমার সব কিছু, তার ভিতর আমার এত পর্দা থাকবে কেন? আমি এত রাগ ঢাক করবো কেন? বিএনপি কিভাবে ক্ষমতায় এলো, কিভাবে ইলেকশন হলো, কিভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলো, এটা পানি ওপেন সিক্রেট, সবাই জানে। মানে প্রকাশ্য মানে গোপন কথা, এটা সবাই জানে। এখন সেই বিষয়গুলো নিয়ে তার, অর্থাৎ বিএনপি সরকারের যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল বা যে কমিউনিকেশন করা উচিত ছিল, সেই জায়গাতে তারা যেভাবে অনেককে ভয় পাওয়া শুরু করলো, অনেকে পাত্তা দেওয়া শুরু করলো, লোকে কি বলবে, পাশে লোকে কি বলবে, এই সমস্ত কথাবার্তা বলা শুরু করলো। এর ফলে কি হলো, ভারতের সাথে ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই সম্পর্কটি এখন যে পর্যায়ে আসছে, এটি রীতিমতো একে অপরের জন্য ইজ্জত কা সওয়াল হয়ে গেছে। আমরা যেটা জানতে পারলাম যে জনাব তারেক রহমান সাহেব ভারতে যাবেন, নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানাবেন 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তিনি সেখানে থাকবেন, সেভাবে হোটেল বুকিং করা হলো। পরবর্তীতে আবার সরকারের পক্ষ থেকে সেই শর্ত দেওয়া হলো, তারপর আবার সেই বুকিং ক্যান্সেল করা হলো। এরপর পর্দার আড়ালে আবার নানা রকম বক্তব্য এলো। এবং আজকে 19 তারিখে আমি এই ভিডিও করছি, আজকের দিনে উই ডোন্ট নো, আমরা জানি না যে আসলে এই দফাতে, মানে সেপ্টেম্বর মাসের আগে, এই আগস্ট মাসের মধ্যেই তারেক রহমান সাহেব আসলে দিল্লি যাবেন কি যাবেন না। দিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন যে আপনি যান, কথা বলেন,
আপনারা দুজন যদি বসেন, ২ নেতা বসেন, সমস্যা থাকবে না, সমস্যা সমাধান হয়ে যাবে। দিস ইজ ওয়ান। দিল্লির পক্ষ থেকে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। আসুন, আর এখন না আসলে আগামী ১ বছরের মধ্যে সময় পাবেন না। তারপরে আবার আসেন, আপনাকে যথাযথ সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তারপর শেখ হাসিনা সম্পর্কে বা বিএনপির যে অন্য যে দাবি, সেই দাবি সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, সব মিলিয়ে এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ ঢুকে গেছে। ভারতের সাবেক যারা মিলিটারি কর্তা রয়েছেন, রাষ্ট্রদূতরা রয়েছেন, তারা তো রেগে মেগে একদম অস্থির। তাদের বক্তব্য, বাংলাদেশে এত সাহস হলো কি করে ভারতকে অপমান করে। ভারত যেখানে স্বপ্রণোদিত হয়ে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত গ্রহণ না করে উল্টো সেই দাওয়াত রিফিউজ করা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কোনো একটা দেশে যাওয়ার আগে সেই দেশকে শর্ত দেওয়া যে আমাকে এটা দাও, তারপরে আমি যাব। এটা আসলে কূটনৈতিক ভব্যতা বা সভ্যতার মধ্যে পড়ে না। কোনো অবস্থাতে এটা ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মধ্যে পড়ে না। বাংলাদেশে এখন যারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, তারা কোন বুদ্ধিতে, কার ইশারায়, কেন এই কাজগুলো করছেন, ইটস এ মিলিয়ন ডলার প্রশ্ন। এবং এই কাজটি খলিলুর রহমান করছেন, না অন্য কেউ করছেন, না স্বয়ং তারেক রহমান সাহেব করছেন। কিন্তু এরকম নজির হয় না যে আমি তোমাদের দেশে যাব, যাওয়ার আগে আমাকে বলো যে আমার এই জিনিসগুলো তুমি দেবে কিনা। এই ডিপ্লোম্যাসি আমি দেখি নাই কখনো। আর নর্মালি এই ধরনের শর্ত সাধারণত শক্তিশালী এরা দিয়ে থাকে। এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনি বলেন তো সেই সম্পর্কের ক্ষেত্রে কোন জায়গাতে আমরা আছি যে আমরা ভারতের সঙ্গে বার্গেনিং করতে পারবো, সীমান্ত নিয়ে পারবো, তারপর বন্দর নিয়ে পারবো, আমাদের আমদানি এবং রপ্তানি নিয়ে পারবো, ফাইন্যান্স নিয়ে পারবো, মিলিটারি পাওয়ার নিয়ে পারবো। এই মুহূর্তে ভারতের যে সফট পাওয়ারগুলো বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে, সেগুলো নিয়ে আমরা কোনো অবস্থাতে ভারতের সঙ্গে আমরা ছড়ি ঘুরাতে পারবো ভারতের উপরে। যদি তা না পারি, তাহলে আমরা শর্ত দিচ্ছি কেন? শর্ত কারা দেয়? শক্তিশালী পক্ষ শর্ত দেয়। এখন কোন দিক থেকে বাংলাদেশ, আপনি একটু বলেন তো, শক্তিশালী হয়ে গেল? ফলে এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, এর দ্বারা কেবলমাত্র যে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বা বিএনপি লাভবান হবে, নট লাইক দ্যাট। এর দ্বারা আমরা সবাই 18 কোটি মানুষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। শুনতে খুব ভালো শোনায়, ভীষণ রকম ভালো শোনায়। সেই রাজা মানসিংহের সঙ্গে ইশা যুদ্ধ করেছেন। যুদ্ধ করে তলোয়ারের আঘাতে ইশা গিয়ে বললেন যে আমি তো হুজুর আপনার সঙ্গে পারবো না। আপনি 1,00,000 সৈন্য নিয়ে আসছেন, আমার সাকল্যে সৈন্য আছে 1000 পাঁচেক। আমি সোনারগাঁয়ের জমিদার, জঙ্গলবাড়ি, ময়মনসিংহের জঙ্গলবাড়িতে আমার কিছু জমিদারি আছে। আর আপনি সমস্ত ভারতবর্ষের 50 লাখ বর্গ কিলোমিটারের অধিকর্তা, এবং সেই অধিকর্তার সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহ। আপনি আসছেন, আপনার সঙ্গে পারবো না। তবে আমি যেহেতু রাজপুত হিন্দু মানুষ, আগে ছিল মুসলমান হয়েছি, আমার বীরের রক্ত, আমি মরে যেতে চাই, আপনার সঙ্গে আমি মল্লযুদ্ধ করব, তলোয়ার যুদ্ধ করব, 1 to 1। তো সেই 1 to 1 যুদ্ধ হলো এবং ইশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ারি ভেঙে গেল। আমরা সেই গল্প ছোটকালে পড়েছি। এখন আমরা সবাইকে চিন্তা করলাম যে আল্লাহ, এত বোকার বোকা, এই তলোয়ার ভেঙে গেল, তারপর সে কেন ইশাখাকে মেরে ফেললো না, ইশাখা কেন মানসিংহকে মেরে ফেললো না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। আবার পরবর্তীতে একটু বড় হওয়ার পরে চিন্তা করলাম যে মানসিংহকে এইভাবে সে পরাজিত করার পরেও কেন সে মানে মুঘল রাজদরবারে মাথা অবনত করে আনুগত্য প্রকাশ করার জন্য সম্রাট আকবরের কাছে গিয়ে আত্মসমর্পণ করলো। এটা আমরা বুঝতে পারিনি। দিস ইজ দিল্লি, দিস ইজ পলিটিক্স। অনেক কথা বলা যায়, অনেক কাহিনী বানানো যায়, অনেক গল্প বলা যায়, গল্প পড়া যায়, সিনেমা নাটক বানানো যায়। কিন্তু রাজনীতিতে যদি টিকে থাকতে হয়, তাহলে সমপর্যায়ের শক্তি লাগবে। 5000 বছর ইতিহাসে এখানে ফিরোজ শাহী বংশ ছিল, ফখরুদ্দিন মুবারক শাহ ছিল, ইলিয়াস শাহী বংশ ছিল। এখানে একডালা দুর্গ ছিল, বিখ্যাত একডালা দুর্গ ছিল। তো এই বাংলায় বসে গিয়াসউদ্দিন বলবনের সাথে যুদ্ধ করা হয়েছে। এই বাংলায় বসে ফিরোজ শাহ তুগলকের সঙ্গে যুদ্ধ করা হয়েছে। কিন্তু পরিণতি কি হয়েছে? নির্বংশ হয়ে যেতে হয়েছে। এই বাংলায় বসে 12 ভূঁইয়ারা বিদ্রোহ করেছে সম্রাট আকবরের বিরুদ্ধে। পরিণতি কি হয়েছে? এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। সুলতানি আমলে কি হয়েছে, মুঘল আমলে কি হয়েছে, এমনকি
সেই যে প্রাচীন যুগে, মহাভারতের যুগে, তখনও বাংলা বিদ্রোহ করেছিল। তখন কি হয়েছে? এই যুগে এসে তার ব্যতিক্রম কেন হবে? কিভাবে হবে? সেটা ইতিহাসের আলোকে যদি না বুঝে অযথা আনন্দ করেন, অযথা ফুর্তি করেন, তাহলে সমস্ত দেশকে বিপদের মধ্যে ফেলে দেবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।